মূলত মানে পিএসপি যে পার্সোনাল হোম পেজ বলা হয়, তো অফিসিয়ালি এটাকে বলা হয় অফিসিয়ালি এটাকে বলা হয় হাইপারটেক্সট প্রিপোজিশন। হুম, অ্যাসাইনমেন্টে দেখে দেখে বলছেন। আচ্ছা, আমরা আমাদের আজকের 16তম ক্লাসে আছি, তাই না? এবং পিএসপি আলোচনা শুরু হয়েছে গত 2টা ক্লাস আগেই। আমরা পিএসপি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুটা আলোচনা করেছি, লাস্ট ক্লাসে ভেরিয়েবল অপারেটর নিয়ে কিছুটা কথা বলেছি। আজকে আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে পিএসপি কি, আপনারা একটু বলেন পিএসপির হিস্ট্রি কি, কেন পিএসপি আপনারা শিখছেন, রাইট? এই বিষয়গুলো একটু দরকার আছে। আর যে ভেরিয়েবল অপারেটর গুলো আলোচনা হচ্ছিল সেগুলো সম্পর্কেও একটু বলতে বলা হচ্ছিল, যে যে দুটা টপিকের উপরে আলোচনা হয়েছে সেই দুটা টপিক বেসিক্যালি কি। তো আমরা আরো একজনের কাছ থেকে শুনি। স্বর্ণা বলেন। ক্লাসে তো ছিলেন, রাইট? সেক্ষেত্রে আপনি মানে বলেন যে আমাদের কয়টা কন্ডিশনাল অপারেটর আছে এবং সেগুলো কি কি। হুম, বলতে পারছেন না ওয়াহিদ? জায়েদ বলেন। কন্ডিশনালটা বলেছি শুধু, অপারেটর তো অ্যারিথমেটিক আছে, কন্ডিশনাল আছে, অনেক কিছুই আছে, তাই না? আমি শুধু কন্ডিশনাল পার্টটা জানতে চেয়েছি। না, আরো কয়েকজনকে একটু টেস্ট করি। সৌদ বলেন, কন্ডিশনাল অপারেটর কি কি সেটা বলেন। কিন্তু সব মিক্স আপ করছেন। কন্ডিশনাল আলাদা করে জানতে হবে, হ্যাঁ। কন্ডিশনাল অপারেটর আমি 8টা অপারেটরের কথা বলেছিলাম, রাইট? কন্ডিশনাল 8টা অপারেটরের কথা বলেছিলাম। গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, এই হলো 4টা। দেন ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, রাইট? ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল। হুম, আচ্ছা, আপনি মিক্স করেছেন লজিক্যালের সাথেও। এখন আকিব তো আসে নাই লাস্ট ক্লাসে, তাই না? সো পিএসপি তে 3টা লজিক্যাল অপারেটর রয়েছে। হুম, তো সেই লজিক্যাল অপারেটর গুলো সম্পর্কে আমাকে একটু বলেন। হুম, নটটা হচ্ছে টোটালি উল্টো। ওকে, নাইস। তো ভেরিয়েবল সম্পর্কে একটু বলবে আমাকে ফুয়াদ? ফুয়াদ আছে না? হ্যাঁ, বলেন ভেরিয়েবল কি।
মানটা নিয়ে আউটপুট কি করা যায়, কোথায় দেখাবে? আপনি একটু বলেন তো ভেরিয়েবল সম্পর্কে। আর ভ্যারিয়েবল বেশ কয়েক ধরনের ভ্যারিয়েবল আছে মানে না, আমি ভেরিয়েবলের সংজ্ঞাটা আরেকটু ভালো করে চাচ্ছিলাম। এরকম কিছু একটা বলেছিলাম। দুদিন আগেই বলেছিলাম ভেরিয়েবল বলেছিলাম হচ্ছে নেম অফ মেমোরি লোকেশন। তো ভেরিয়েবল সম্পর্কে লাস্ট 14তম ভিডিওটা বা 15তম ভিডিওটা একটু ভালো মতো দেখতে হবে। আমি ডিটেইলে গিয়েছিলাম ভেরিয়েবল নিয়ে, আবার রিপিট করছি না। অপারেটরটাও ইন ডিটেইল আলোচনা হয়েছে, রাইট? স্টেটমেন্ট মাত্র শুরু হয়েছে লাস্ট ডেতে। আমরা 3টে স্টেটমেন্ট দেখেছিলাম, ইফ এলস ইফ এলস ইফ। আচ্ছা, তো আমরা আজকে স্টেটমেন্ট সুইচ দিয়ে শুরু করব, তারপর রিপিটেড স্টেটমেন্ট গুলো দেখবো, দেন অ্যারেতে ধরার চেষ্টা করব আর কি, অ্যারে বিষয়টা কি। তো আমরা কি নামে প্রজেক্টটা করেছিলাম একটু বলেন তো? TTLICT PSP ব্যাস, এটা তো HTML এর প্রজেক্ট ছিল। একটু দেখে নিই। এই যে LICT ব্যাস 3 PSP বেসিক। সো ডে 15টা এখানে আছে, আমি ডে 16 নিয়ে আলোচনা স্টার্ট করছি। আমরা গতদিন পর্যন্ত আলোচনা সেরেছিলাম হচ্ছে ইফ এলস ইফ পর্যন্ত। সো ভেরিয়েবলের করুণ দশা দেখেছি, অপারেটরেরও তাই। এগুলোতে প্র্যাকটিস খুব ভালো হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে, আমি আগে থেকেই বলেছি। একদম ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ বেসিক্যালি মুভ করাটা কঠিন হয়ে যাবে।
না না না, ওইটা আস্তে আস্তে বুঝতে পারবেন। ভেরিয়েবল বেসিক্যালি ইউজ হবে প্রোগ্রামিং এর খাতিরে, যখন যা রাখার দরকার পড়বে একটা একটা করে ভ্যালু একটা নামের এগেনস্ট আমরা রেখে দিব। হ্যাঁ, তো তো আপনাদের ফ্রেন্ডদের একটু জানাবেন কেন আসছে না। কোন আতিক? হুজুর 22 তারিখ পর্যন্ত পরীক্ষা, বাট উপস্থিতি বাড়তে হবে, আদারওয়াইজ যারা আসছে না। আরমান হোসেনকে কেউ চিনে? কে? ও ক্যান্সেল হয়ে যাবে, কিছু করার থাকবে না তখন। আমি নামগুলো বলছি যার যা প্রবলেম আছে। অমিত শাহ, প্রদীপ নবাব, ও বেসিক্যালি অসুস্থ এবং লাস্ট ক্লাসেও আসে নাই, আজকেও আসে নাই। আমাকে বলেছে অসুস্থ, বাট সে ক্লাস করছে না। নাসমুল হক চিনেন? দুদিন পরে কেন আসবে? ওপি আসে, আজকে ওপি আসে নাই। আল মামুন কে চিনেন? তরিকুল ইসলাম, আপনাদের ব্যাচ। মেহেদি হাসান, হ্যাঁ ফ্রেন্ড। আবু বকর সিদ্দিক, ওনার চাকরি হয়ে গেছে। এমডি জামানার রহমান, স্পেলিং মিস্টেক আছে কিনা? হ্যাঁ আছে। এটা কে? ওনার বন্ধু। মার্ক করতে হবে আমাদের। রেলোয়ার পেন নিয়ে আসো তো। রাইহান ভুঁইয়া, হ্যাঁ রাইহান ভুঁইয়া চিনেন? অরুণ চন্দ্র পল, আতিকুল ইসলাম, আতিক ওই যে আপনার ইয়েটা না? হ্যাঁ রাহিদুল ইসলাম, হ্যাঁ রিয়াদুল ইসলাম কে? আচ্ছা রাকিবুল এমডি রাকিবুল কে? অমিত হাসান, তৈদুল হাসান, অমিত হাসান নেই, তৌহিদুল হাসান, কানন, মুশফিকুর রহমান, সোহাগ এবং মারুফ হোসেন। 18 জনের সিগনেচার এখানে আমি পাচ্ছি। গতদিন 17 জন ছিল। হ্যাঁ হ্যাঁ, সিগনেচার করেছে মাত্র 17 জন।
দেখা যায় এই সামনের বেঞ্চে সবাই সামনে উঠে গিয়ে সবাই সামনে করে, তো অনেকে বিরক্ত করে চলে গিয়েছে। এটা দেখেন, চেক করেন কার কোথায় মিস্টেক আছে, এবং যেভাবে আসেন নাই সেটা কিন্তু ঠিক থাকে যেন। আমাদের আচ্ছা, আমরা বেসিক্যালি আজকের দিনের আলোচনাটা একটু এগিয়ে নেই। যে ফাইলটা নিয়ে আমরা কাজ করা শুরু করব সেটা হচ্ছে স্টেটমেন্ট। গতদিন আমরা স্টেটমেন্টের দুইটা পার্ট শিখেছিলাম, তিনটা বেসিক্যালি, ইফ, ইফ এলস আর ইফ এলস ইফ। তারপরেও আবার একটু রিপিট করব বিষয়গুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফটাকে আমরা ধরেছিলাম, তাই না? সো ওইটাকে নিয়েই যদি একটু আগাই, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, ফার্স্ট আপনাদের জন্য LICT ব্যাচ 3 জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছিল। মনে হয় না, বাট কনফার্ম হয়ে গেছে, ব্যাচ লিস্ট চলে গেছে। ব্যাচের এন্টায়ার লিস্ট চলে গেছে, সো ওখানে আর এঙ্গেজ হওয়ার কোনো সুযোগ নেই। নেক্সট এক্সামটা এই উইকেই আরেকটা এক্সাম আছে ব্যাচ 4 এর জন্য, ঠিক আছে? টাইমটা হবে শুক্র, শনি, মঙ্গল 2টা থেকে 6টা, শুক্রবার 3টা থেকে 6টা, আর বাকি 2 দিন 2টা থেকে 6টা। সন্ধ্যাতে সব পেইড কোর্স। ব্যাচ 4 3 দিন, মাঝে একটু কিক আপ হবে মাঝামাঝি দিকে, ঠিক আছে? স্টুডেন্ট কমলে কিছু করার নেই, ওদের আসতে বলতে হবে, যদি না আসে আমরা ক্যান্সেল করে দিব তাদের ভর্তিটা, এবং যতজন থাকবে ততজন নিয়েই ব্যাচ কন্টিনিউ হবে। ওকে, সবাই সিগনেচার করেছে এখানে? 16 জন ছিল, 16 জন সিগনেচার করেছে। ওকে, 16 জন। হ্যাঁ, আপনার নামই তো নাই। জন সিগনেচার করেছেন, আছেন 16 জন, একজন মিসিং। একজন কে সিগনেচার করে নাই? আপনি তো করেন নাই। এখানে আছে কয়জন একটু খেয়াল করেন তো? 9, 10, 11, 12, 13, 14, 15, 16 জন। 16 জন আছে। এখানে বসেন।
14 জন সিগনেচার করেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 19 16 না? রিয়াদুল সিগনেচারটা সেরে ফেল। ওহিদুল একটু আসি। এটা কি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবু, হ্যাঁ আজকে দিব তুমি 11। এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসরুম। প্রদীপ নবাব অসুস্থ, সাউন্ড অফ করে নেই, ও শুনতে পাচ্ছে, ও আমাদের শুনতে পাচ্ছে। ও এখনো অ্যাকচুয়ালি অ্যাক্সেস করে না, ওকে মাত্র রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সে যদি অ্যাক্সেস করে দেন আমাদের কথা, আমাদের ক্লাস দেখতে পারবে, শুনতে পারবে আর কি। দুইটা অ্যাকশন আছে বেসিক্যালি অ্যাপ্লিকেশনে, 3টা অ্যাকশন আছে। ফার্স্টে আমরা রিকোয়েস্ট তাকে পাঠিয়েছি, সে অ্যাকসেপ্ট করলে তাকে এখানে দেখা যাবে, তার ওয়েবক্যাম থাকলে তার ছবিও দেখা যাবে, সে আমার এই স্ক্রিনটা দেখতে পারবে। এবার দ্বিতীয় যে বিষয়টা অ্যালাউ করছি তাকে, সেটা হচ্ছে আমি আমার এন্টায়ার মেশিনের স্ক্রিন তাকে শেয়ার করছি। এক্ষেত্রে তার প্রবলেম হতে পারে, তার যদি স্পিড, ইন্টারনেট স্পিড 2 MB-র নিচে হয় তাহলে যে কোনো একটা সে পাবে, হয় কথা না হলে স্ক্রিন, রাইট? দুইটাই যদি থাকে, দুইটাই পেতে হয় 1 MB-র উপরে থাকতে হবে। সেক্ষেত্রে সে আমার স্ক্রিনও দেখতে পারবে, আমার কথাও শুনতে পারবে, রাইট? শুধু ক্লাসে থাকলে যেটা হয় সামনাসামনি দেখা যায়,
সে সামনাসামনি না দেখে সে আমাকে ওয়েবক্যামে দেখবে, রাইট? যদিও আমি ওয়েবক্যামটা বন্ধ করে রেখেছি, আমাকে দেখতে পারবে। তো হ্যাঁ, শেয়ারিংটা শুরু হয়েছে। এই যে এখানে ওয়েবক্যাম দেওয়া আছে, ঠিক আছে? এটা উপরের দিকে তোলা আছে না, এটাই বেসিক্যালি ওয়েবক্যাম রিড করছে, রাইট? সো সে আমাকে দেখতেও পাচ্ছে যদি সে অ্যাক্সেস করে। সে এখনো অ্যাক্সেস করে নাই, সে আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে দেখতে পাবো আর কি, এখান থেকে তার লিস্ট আসবে। বাই দ্য ওয়ে, ঠিক এভাবে 1200 স্টুডেন্ট কানেক্ট হতে পারে একসাথে। ওকে, এটা কি সফটওয়্যার কি দিয়ে বানানো? জাভা ওয়েব বেস করা অ্যাপলেট ইউজ করা হয়েছে, অ্যাপলেট, জাভা অ্যাপলেট। আমরা পিএসপির বেসিক আলোচনাতে সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং স্টেটমেন্ট নিয়ে আমি কথাবার্তা শুরু করেছি। ভেরি ক্রুশিয়াল। ইনভেস্টিগেশনের সাথে সাথে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যদি এই ক্লাসগুলো মিস করি পরের ক্লাসগুলো বুঝবো না, এবং কোনো ইন্টারেস্টও থাকবে না ক্লাসে। ওকে, সো দুইটা পর্যায়ে এমন অবস্থা, ব্যাচ 2 তে ল্যারাভেল শুরু হয়েছে, আরেকটা ধাক্কা, এখানে পিএসপি শুরু হয়েছে, আরো একটা ধাক্কা, রাইট? সব মিলিয়ে আমাদের একটু হার্ড হতে হচ্ছে, কিছু করার নেই। আবার আপনাদের নাকি মিড টার্মও চলে, রাইট? তো স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, ব্লক আর স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, যেটাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলছিলাম। আমি লাস্ট ডেতে কয়েকটা ভেরিয়েবল তৈরি করেছিলাম ইচ্ছে করি। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এই তিনটা ভেরিয়েবল আমরা তৈরি করেছিলাম। এবং স্টেটমেন্টের শুরুতে আমরা যেভাবে লিখবো আর কি, লাইক ঠিক এভাবে, এটাকে আমরা স্টেটমেন্টের স্ট্রাকচার বলছি ইফ কন্ডিশন দেন ব্লক। রিপিট করছি, ইফ কন্ডিশন দেন কি ব্লক। তো আমার যে কন্ডিশনাল ব্লকটা এখানে তৈরি হলো, এই কন্ডিশনাল ব্লকের এগেনস্টে আমরা কিভাবে কাজ করব, তাই না? তো এই কন্ডিশনাল ব্লক নিয়ে আমরা যখন কাজ করতে যাব, তখন এই জায়গায় কি থাকবে, এখানে থাকবে বেসিক্যালি একটা কন্ডিশন, রাইট? এখানে থাকবে কি একটা কন্ডিশন। আর কন্ডিশনটা কি হবে সেটা নির্ভর করবে কি আমার কাজটা কি কারণে এখানে ব্লক তৈরি করা হয়েছে তার জন্য, এবং সেটার একটা কন্ডিশনাল রূপ, রাইট? সো আমি গতদিন যেভাবে বলছিলাম যে যখন স্টেটমেন্ট নিয়ে অপারেটর নিয়ে কথা বলছিলাম, লজিক্যাল অপারেটর, মনে আছে কিনা? বলেছিলাম যে এজ যদি এই রেঞ্জের হয়, অথবা বলছি যে আমার সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার বয়স 12 বছরের উপরে হতে হবে, রাইট? আপনার বয়স 12 বছরের উপরে হলেই না আপনি আমার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন তৈরি করে রাখি, রাইট? একটা ভেরিয়েবল লাইক এজ, আমি বলছি 12। 12 বা 12-র বেশি আমি বলছিলাম, সেই ক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হবে, এজ গ্রেটার অর ইকুয়াল 12, রাইট? যদি এজ গ্রেটার ইকুয়াল 12 হয় দেন সে রেজিস্ট্রেশন করতে পারবে। আমি যদি এখানে স্টেটমেন্টে লিখি, রাইট, ইউ ক্যান রেজিস্টার, ঠিক আছে? ইউ ক্যান রেজিস্টার, সো রেজিস্টার মাই সাইট, লাইক স্মল লেটারেই করি, ইউ ক্যান রেজিস্টার মাই সাইট। সো এই মেসেজটা দেখাবে, লাইক এজ যখন 12, আমার কন্ডিশন সেট করলাম না, আমরা গতদিন গ্রেটার ইকুয়াল শিখেছিলাম, যদি বড় বা সমান হয় তাহলে ট্রু হবে, আর ইফ ট্রু হলেই ভেতরে আসবে, আর ট্রু না হলে কি ভেতরে আসবে না। সো ইন দ্যাট কেস আমি যদি আমার এই এক্সাম্পলটাকে রান করি,
আমার এখানে আউটপুট কি আসে ইউ ক্যান রেজিস্টার মাই সাইট, কারণ তার এজ কত দেওয়া আছে 12, বাট আমি যদি তার এজটাকে লাইক 11 বলি, লিখাটা আসছে না, তার মানে কি ইফ এর মধ্যে ঢুকে নাই, কন্ডিশন কি হয়ে গেছে ফলস হয়ে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে যে কন্ডিশনটা আমার ফলস হয়ে গেছে, সেই ইফ এর মধ্যেই ঢুকে নাই। আচ্ছা, তো ইফ স্ট্রেট ফরওয়ার্ড কি কাজ করে কন্ডিশন নিয়ে কাজ করে। আবারও রিপিট করছি, ইফ স্ট্রেট ফরওয়ার্ড কি কাজ করে কন্ডিশন নিয়ে কাজ করে, আর কন্ডিশন ট্রু হলেই ভেতরে আসবে, না হলে আসবে না। পরের যে সিনট্যাক্সটা সেটা নিয়ে একটু কথা বলছি, ইফ এলস। You are not allowed to reset it. Right? So you are not allowed to register this site, এটা বলা হলো, রাইট? এর আগের বার একটু খেয়াল করেন, কন্ডিশন ফলস ছিল, ইফে ঢুকে নাই, সেক্ষেত্রে কি করা হয়েছে একটা ব্ল্যাঙ্ক পেজ, মানে কোনো কিছুই সে আর শো করে নাই। বেসিক্যালি এই ব্লকে না ঢোকার কারণে নিচেই ছিল, কোনো কিছু দেখানোর মতো তার কাছে ছিল না। বাট এখন যদি বলি স্টেট, আমি যদি তাকে কোনো কিছু না দেখাই, সে তো কনফিউজড হয়ে যাবে, কনফিউজড হবে না? সে কিন্তু একেবারেই কনফিউজড হয়ে যাবে, কি হলো কি হলো না, তাই কিনা? যদি হয়েও থাকে, তাকে মেসেজ না দেখার কারণে সে কনফিউজ থাকবে। যদি ইমেলও পাঠায়, তাকে মেসেজ না দেখালে সে কিন্তু ইমেল চেক করতে যাবে না। সো নোটিফিকেশন মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট আমার কাজ তো করতে হবে, রাইট? তো এখানে ইফ অ্যান্ড এলস এটা মূলত দুইটা স্টেট বা সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমরা ইউজ করে থাকি। তো এজ যখন গ্রেটার ইকুয়াল 12 তখন বলছি ইউ ক্যান রেজিস্টার মাই সাইট, যদি হয়, আর যদি সে এজটার লিমিট না পায় সেক্ষেত্রে আমি বলছি ইউ আর নট অ্যালাউড টু রেজিস্টার দিস সাইট। তাহলে এখানে কি আউটপুট আসবে একটু বলেন তো? ইউ আর নট অ্যালাউড টু রেজিস্টার দিস সাইট। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা তো গেল একটা স্টেট হ্যান্ডেল করার জন্য কি ইফ, একাধিক স্টেট হ্যান্ডেল করার জন্য মানে দুইটা স্টেট হ্যান্ডেল করার জন্য ইফ এলস, আর দুইয়ের অধিক স্টেট হ্যান্ডেল করার জন্য ইফ এলস ইফ অর সুইচ। ওকে, সুইচ দিয়েও করা যায়, আবার ইফ এলস ইফ দিয়েও করা যায়। সো আমরা কিভাবে সুইচ আর ইফ এলস ইফ ইউজ করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করছি। সো এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে নেই, ভিন্ন একটা এক্সাম্পল দিয়ে,
ঠিক আছে, ডলার ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, ডলার সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দেন থার্ড নাম্বার। আমি যদি এরকম বলি, another else if, এখানে আমি বসাচ্ছি third number is greater than first number, third number is greater than first number, or else কি conditions are false. সো আমি এখানে কিছু সিনট্যাক্স কোড লিখেছি, তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম, ফার্স্ট কন্ডিশন দিয়েছি ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, পরেরটা সেকেন্ড নাম্বার গ্রেটার দেন থার্ড নাম্বার, পরেরটা থার্ড নাম্বার গ্রেটার দেন ফার্স্ট নাম্বার, রাইট? দেন বলেছি এলস। এরকম এলস ইফ কতগুলো আসতে পারে, লিমিট নেই। আমার যতগুলো সিচুয়েশন হ্যান্ডেল করা দরকার ততগুলোই আমি ইফ এলস ইফ দিয়ে হ্যান্ডেল করতে পারবো। রিপিট করছি, যতগুলো সিচুয়েশন হ্যান্ডেল করা দরকার, আমার যতগুলো স্টেট এক্সিকিউট করার দরকার, আমি সবগুলোকেই হ্যান্ডেল করতে পারবো ইফ এলস ইফ নিয়ে। এই স্টেটমেন্টের কন্ডিশন হচ্ছে এরকম, সে যে কোনো একটা ব্লক এক্সিকিউট করবে। রিপিট করছি, যে কোনো একটা ব্লক এক্সিকিউট করবে। একটা ব্লক এক্সিকিউট করাতে প্রবলেমটা কি হবে বা সুবিধাটা কি হবে, যখনই সে শুরুর দিকেই মনে করেন বিশাল লাইন অফ কোড, আমার স্টেটমেন্ট আছে 10টা এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 10 লাইন করে কোড আছে, সব মিলিয়ে আমার 100 লাইনের কোড হয়েছে। সো আমি ফার্স্ট স্টেটমেন্ট ফলস পেলাম, সেকেন্ড স্টেটমেন্ট গেলাম, তো সেকেন্ড স্টেটমেন্টে গিয়ে আমি ট্রু পেলাম, রাইট? নিচের 80 লাইনের কোড আর এক্সিকিউট হবে না, সো টাইম বেঁচে যাবে। বাট আমি কিন্তু এখানে যে 10টা ব্লক আছে, সেই 10টা ব্লক 10টা ইফ দিয়ে করতে পারতাম। আমি যে এক্সাম্পলটা বলছি, যে আমার 10টা স্টেট ছিল, 10টা স্টেটে 10 লাইন করে কোড, সো টোটাল 100 লাইনের কোড। ওখানে যে প্রবলেমটা হবে, যদি আমি 10 জায়গায় ইফ দেই, প্রত্যেকটা ইফই চেক হবে, যেটা ট্রু হবে সেটা তো ঢুকবে, যেটা ট্রু হবে না সেটা চেকিং অবশ্যই হবে। সেটা বুঝতে পেরেছেন? সো এই কারণে স্টেট বেশি হলেই ইফ ম্যাক্সিমাম ইউজ না করে ইউজ করতে বলা হয় একটা ইফ, বাকিগুলো এলস ইফ। সেটা বোঝা যাচ্ছে? নিচের যে এলসটা, এটা দেয়াটা ম্যান্ডেটরি না, নিচের এলসটা দেয়াটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও চলে, বাট সবগুলো কন্ডিশনই যদি ফেল করে তাহলে কি হবে, এই কারণেই এলস দেয়া হয়। বাট যদি আমরা জানি, আমরা প্রোগ্রামার যদি জানি যে না, এখানে কোনো কন্ডিশনই ফলস হওয়ার কোনো চান্সই নেই, যে কোনো একটা না একটা কন্ডিশন ট্রু হবেই, তখন এলস আমরা লিখবো না, এটা বাড়তি কোড। আমরা জানতে পারি না যে স্টেট ডেফিনেটলি যে কোনো একটা ট্রু হবেই, সো আমার এলস রাখার কোনো দরকার নেই। বাট এখন আমরা যখন শিখছি তখন কিন্তু এলসটা ধরেই শিখছি। সো এখানে যে সিচুয়েশনটা আছে, আমার যে ভেরিয়েবলের মানগুলো একটু খেয়াল করেন, 100, 200 আর 300, তাই না? সো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার কন্ডিশন, ভেরি সিম্পল। তো প্রথম কন্ডিশন ট্রু আর ফলস, পেছনে ওই ফুয়াদের পাশে নাম যেন কি, রিফাত, হ্যাঁ। ফার্স্ট কন্ডিশন কি, ট্রু আর ফলস? ফার্স্ট কন্ডিশন ট্রু, সো এটা তো গন্ডগোল হয়ে গেল, 100 তো 200 চাইতে বড় হতে পারে না, ফলস, রাইট? দ্বিতীয় কন্ডিশনটা সেকেন্ড নাম্বার গ্রেটার দেন থার্ড নাম্বার, এটাও কি ফলস। থার্ড নাম্বার গ্রেটার দেন ফার্স্ট নাম্বার, এইটা ট্রু, রাইট? তার মানে এখানে এসে ট্রু পেয়েছে, উপরে দুইটা ফলস হওয়াতে দুইটা কন্ডিশন চেক হয়েছে, ভেতরে ঢুকবে না, বাট এখানে ঢুকবে। এখানে লেখা দেখাবে কি, 300 is greater than 100, হ্যাঁ, 300 is greater than 100,
300 is greater than 100. সো আমরা বুঝতে পারছি। এখন যদি এরকম হয়, আমি মুখটা বলবে কি আউটপুট আসবে। মুখটা আসে নাই, কই গেছো? আমার বান্ধবী বলবে, বলেন। 100, 200 আর 300। ফলস না, ওই যে পেছনে মিস্টার গৌতম, অল কন্ডিশনস আর হ্যাঁ ফলস, সবগুলোই ফলস। কন্ডিশন তো ফলস লেখা যায়। লাস্টের এলস কাজ করবে। স্বর্ণা ঠিক বলেছে, ঠিক বলেছে। আমি নাম, থ্যাংক ইউ, নিজেকে বললাম। হ্যাঁ, আচ্ছা। সো এখন আসি আমরা, এটা তো বোঝা গেল যে যদি একটা ট্রু হয়, মানে যেটাই ট্রু হবে সেটাই কি এক্সিকিউট হবে। সো ওদের পাশের জন, যদি এখানে 5টা কন্ডিশনই ট্রু, মানে 3টা কন্ডিশন আছে, 3টাই ট্রু, কোনটা এক্সিকিউট হবে বা কোনগুলো এক্সিকিউট হবে? সবগুলো এক্সিকিউট হবে, আমি জানতাম। ওকে, স্টেটমেন্টে যে কোনো একটা ব্লক এক্সিকিউট হয়, সবগুলো হওয়ার তো কোনো চান্সই নাই। ফার্স্টেরটা হবে, হ্যাঁ ফার্স্টেরটা হবে, ঠিক আছে। ফার্স্ট স্টেটমেন্টটাই এক্সিকিউট হবে, আর সবগুলো ফলস হলে কি হবে? এলস এক্সিকিউট হবে, তাই না আলিফ? ঠিক বলেছিলাম। ওকে, রেজওয়ান বলবো না আমি আলিফ বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে স্টেটমেন্ট সেগমেন্টটা আছে সেটাতে একটু যাওয়ার চেষ্টা করি। আমরা এখন শিখবো কি সুইচ স্টেটমেন্ট। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সিম্পল টাইপের স্টেটমেন্ট গুলোর মধ্যে এটা এক পড়ে। এলস ইফ এলস না, ইফ এলস ইফ, এলস ইফ এলস বলে নাই, ইফ এলস ইফ আছে। আচ্ছা, এখন সুইচ বলে একটা বিষয় আছে, সুইচ নিয়ে আমরা একটু কথা বলি। সুইচ কেস বলা হয়। হ্যাঁ, এখানে কেস ডিফাইন করা হয়। আমরা যদি এখানে থাকি 17 জন, হ্যাঁ, তাহলে আমি 17টা কেস ডিফাইন করতে পারি। যেহেতু 17 জনের নাম ইউনিক, আমি তার নাম দিয়েই কেসকে ডিফাইন করে দিতে পারি। যে নাম আসবে তার এগেনস্টে তার প্রোফাইলটা শো করবে। এটা বুঝতে পেরেছেন? অ্যাট এ টাইম একটা নামই আসবে, আমি বাটনে একটাই ক্লিক করব। আমি একসাথে যদি 2টা বাটন ক্লিক করি সেটাও কিন্তু সম্ভব না, রাইট? আমরা বলছি যে আমি খুব জোরে টাইপ করতে পারি, বাট একসাথে আপনি 2টা কি কখনোই প্রেস করতে পারেন না। একেবারে একই টাইমে 2টা কি কিন্তু আপনি কখনোই প্রেস করতে পারবেন না। ফর এক্সাম্পল, যে একটা জিনিস খেয়াল করবেন, যখন সফটওয়্যার গুলো তৈরি হয়, সফটওয়্যারে মাউসের ইউজ কিন্তু খুব কম হয়, তাই না? কিবোর্ডের ইউজ সবচেয়ে বেশি হয়। ডাউন কি, আপ কি, লেফট কি, রাইট কি। সো এই কিগুলো ইন ট্যান্ডাম ইউজ হয়, এন্টার ইউজ হয়, ডিলেট ইউজ হয়, এন্ড ইউজ হয়, হোম ইউজ হয়, হয় না? এই কিগুলোর উপরে অ্যাকশন এক্সিকিউট করা হয়। এই প্রত্যেকটা কি স্ট্রোক ধরা হয় এবং কি স্ট্রোক গুলো ধরে সেটাকে সিস্টেমের কাছে পাঠানো হয়, এবং প্রত্যেকটা কি এর জন্য কি কাজ সেটা ডিফাইন করা থাকে। এন্টার হলে কি হবে, লেফট কি দিলে কি হবে, রাইট কি দিলে কি হবে, এবং এগুলো করা হয়ে থাকে বেসিক্যালি এই স্টেটমেন্টের মাধ্যমে। সুইচ, যেখানে কিন্তু কোনো লজিক ডিফাইন করা বা কোনো লজিক চেক করার কোনো কিছু নেই। ভ্যালু আসবে, নির্দিষ্ট ভ্যালু লাইক 1 2 3, অথবা কোনো স্ট্রিং, প্রোভাইডেড স্ট্রিং।
সো নাম্বার আসতে পারে অথবা স্ট্রিং আসতে পারে, এবং যেটা অলওয়েজ সেম আসবে। এ প্রেস করলে যা আমি এবার দিব প্রতিবার প্রেসে সেটাই যাবে, এন্টার প্রেস করলে যা দিব প্রতিবারের প্রেসে সেটাই যাবে, রাইট? সো আগে থেকে সেটা ডিফাইন, রাইট? অনেক সাইট আপনাকে বলে না, এবং আপনাকে গুড মর্নিং জানায়, তাই না, উইশ করে। সো আপনাকে কিন্তু ধরে ধরে এগুলো করে থাকে, স্টেটমেন্টের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। সো সুইচ কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ডিশন নেই এখানে, বাট কেসের ডিফাইন আছে। একটা নির্দিষ্ট ভেরিয়েবল নিয়ে সে কাজ করে, ভেরিয়েবলের ভ্যালুটাই কেসের মান ধারণ করে থাকে। ওকে, সো প্রথমে একটা ভেরিয়েবল থাকবে যার ভ্যালু লাইক আমি 0 অ্যাসাইন করছি ফার্স্ট, দেন সুইচ স্টার্ট করবে ভেরিয়েবল নিয়ে, কেস 1 আমি যদি ইকো বলি, কেস 1, দেন প্রত্যেকটা কেসকে ব্রেক করে দিতে হয়। কেসের ভেতরে এক লাইনের স্টেটমেন্ট থাকবে না। ইফের মধ্যে আমরা যে দেখাচ্ছি এক লাইনের স্টেটমেন্ট, সেটা কিন্তু থাকবে না। প্রোগ্রামিং যখন শুরু হবে তখন নাম্বার অফ লাইন অফ কোড সেখানে কিন্তু আসতে থাকবে, তাই কিনা? হ্যাঁ, নাম্বার অফ লাইন অফ কোড কিন্তু সেখানে আসতে থাকবে। সো ইন কেস 1 আমি কেস 1 দিয়ে কাজ করছি। আমি 1 এই পর্যন্ত নিলাম, কেস 2 2 3 4 3 4, ঠিক আছে? সো কেস 1, কেস 2, কেস 3, কেস 4। সো i এর ভ্যালু 0, আমি কেস 4 না বলে কেস ডিফল্ট, মানে কেস বলা দরকার নেই, শুধু ডিফল্ট বলতে হয়। ইন ডিফল্ট, ঠিক আছে? তো ডিফল্ট হচ্ছে যদি সকল কেস মিস হয়ে যায়, কোনো কেসেই যদি না ঢুকে, তাহলে আমি কোথায় চলে আসব? ডিফল্টে চলে আসব। স্ট্রেট ফরওয়ার্ড ইস্যু, এখানে আয়ের মানের উপর বেস করে কেসের মান ডিফাইন হবে। আমি জানি যে আয়ের মান কি আসবে, আয়ের মান আসবে 1 থেকে 3 এর মধ্যে যদি আসে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ, আর যদি এর বাইরে আসে তাহলে সবার জন্য একটা মেসেজ বা একটা নির্দিষ্ট কাজ আমি হয়তো নির্ধারণ করে দিব। তো এখানে আয়ের মান 0, তো সেক্ষেত্রে আমার আউটপুটটা হওয়ার কথা কি? এটা তো আমরা এখনো ইউজারের থেকে ভ্যালু নিতে শিখি নাই, আমরা অতটাই স্মার্ট এখনো হই নাই, বুঝতে পেরেছেন? আমরা এখনো নবিশ পর্যায়ে আছি, ইউজার থেকে মান আমরা নিতে শিখবো, রাইট? আমরা হয়তো আজকের ক্লাসের শেষের দিকে একটু একটু শিখবো, নেক্সট ক্লাস থেকে ফুল সুইং এ প্র্যাকটিস শুরু হবে এবং অ্যাসাইনমেন্টও তার উপরে চলে আসবে, ইউজার ফর্ম নিয়ে আমরা কাজ শুরু করব। সো আমি এখন ডিফল্টে আছি কারণ আয়ের মান কত দিয়েছিলাম? 0। নাও এখন যদি আমি যাই আয়ের মান চেঞ্জ করে আমি বলি 3, তাহলে রিফাত কি আউটপুট দেখাবে? আয়ের মান 3 দিয়েছি, ইন কেস 3 দেখাবে। গৌতম, আয়ের মান 1 যদি দেই তাহলে কি হবে? ইন কেস 1 দেখাবে। আর ওই নামটা আমি শুনি নাই, বলেন তো আপনার নামটা একটু বলি, মুখস্থ করি। না, আপনার কাছে না, সোহাগ। আপনার? আব্দুল আলিম। সোহাগ আব্দুল আলিম। সো
সো আব্দুল আলিম বলেছে, গৌতম বলেছে, রিফাতও বলেছে। 3 দেওয়াতে কি হচ্ছে, আমি বলছি ইন কেস 3 স্ট্রেট। হ্যাঁ, একদম সহজ ওয়েতে আমরা কিন্তু স্টেটমেন্ট গুলোকে ধরতে পারছি এবং বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত, ইফ থেকে সুইচ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? ওকে, তাহলে এখন আমরা 5 মিনিটের সময় দিচ্ছি লুপ কি এটা একটু শিখি। হোয়াট ইজ লুপ, আর পিএসপি তে কি কি লুপ আছে সেটা আমরা একটু নাম জানি, এরপরে আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করব। আমরা লুপ নিয়ে একটু কথা বলি। ব্রেক দিব, ব্রেক ডেফিনেটলি দিব, কারণ আপনারা সকালে খেয়ে আসেন না। সকালে একেবারে না খেয়ে থাকা কিন্তু খুবই খুবই ক্ষতিকর। হ্যাঁ, কেন খাওয়া যায় না বলতে? খেতে ইচ্ছে করে না, রাত্রে না ঘুমলে এরকম হয়। রাত্রে যদি ঘুম কম হয় বা না ঘুমানো হয় বা প্রপারলি না ঘুমানো হয় তাহলে ক্ষুধা এমনিতেই থাকে না। বাট খাওয়া বলতে যে আপনাকে একদম ভরপেট খেয়ে আসতে বলছি, যেহেতু সুযোগ নেই, মেসে হোস্টেলে থাকা হয়, সকালে কিছুই হয় না, তো সেক্ষেত্রে কিন্তু অপশন আছে ডেফিনেটলি। হ্যাঁ, অপশন হচ্ছে যে আপনি কিছু বেকারি বিস্কিট কিনে রাখতে পারেন, রাইট? হ্যাঁ, না না বাবু, ওকে ওই কাগজপত্র নিয়ে নিচে নিচে ওই দারোয়ানের ওখানে বসতে বললো, আমি আসতে। ওকে, আমরা লুপ নিয়ে আলোচনা শুরু করি। আমরা স্টেটমেন্ট গুলো শেষ করেছি ধীরে ধীরে, এখন লুপের উপরে আলোচনা আছে। আমরা যে বিষয়গুলো নিয়ে মানে যে কয়েকটা সিনটেক্স নিয়ে এখন কথা বলবো লুপের, তার মধ্যে আছে বা লুপ কি। আমি ফার্স্টে বলি হোয়াট ইজ লুপ। বেসিক্যালি যখন আমরা প্রোগ্রামিং করতে যাব, প্রোগ্রামিং এর সময় অনেক সময় যেটা প্রয়োজন পড়বে যে একই কাজকে আমাকে বারবার এক্সিকিউট করতে হচ্ছে বা একই রকম ডাটাকে আমাকে বারবার প্রিন্ট করাতে হচ্ছে। একই রকম কিন্তু বলছি, একই ডাটা না, আমাকে অনেক সময় একই ডাটা আবার কখনো কখনো একই প্যাটার্নে ভিন্ন ভিন্ন ডাটা নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হতে পারে এবং রিপিটেডলি, এবং সেই ডাটার পরিমাণ কত সেটা অনেক সময় আমরা নাও জানতে পারি। 2টা 5টা 10টা আমরা সিনটেক্স লিখেই হয়তো হ্যান্ডেল করতে পারি, বাট কত ডাটা আসবে যেটা ডিফাইন নেই সেটা কিন্তু কোড দিয়ে হ্যান্ডেল করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? মনে করেন যে আমি বলছি যে আপনি 2টা কাজ করেন, একটা হচ্ছে ডাটা ইনসার্ট করেন, আরেকটা আপনি ডাটা ডিসপ্লে করেন, রাইট? এখন ইনসার্ট আপনি কতগুলো করবেন? 2টা যদি করেন তাহলে 2টা আমি কন্ডিশন বসিয়ে হয়তো ডিসপ্লে করাতে পারবো, বাট যদি আনলিমিটেড আপনি ইনসার্ট করেন সেটা কি কোড দিয়ে ম্যানেজ করা সম্ভব? পসিবল না, রাইট? হ্যালো, হ্যাঁ মাসুদ বলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো বলো।
আমি আছি এখন 11:30 না 11:30 পর্যন্ত থাকবো। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, ফ্রি বলতে আপনি তাহলে 3টা থেকে 5টার মধ্যে আসেন, ওই সময় আমি ক্লাসে থাকবো। হ্যাঁ, কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসেন, নিয়ে আসেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ওকে। তো যেটা বলছিলাম যে ইচ্ছে মতো কেউ যদি ইনসার্ট করে ওটাকে কি ডিসপ্লে করানো সম্ভব? যদি দুইটা হয়, যে দুইটা দেয়া হয়েছে, দুইটা আমি ডিসপ্লে করব, রাইট? 3টা দেয়া হয়েছে, 3টা ডাটা আমি ডিসপ্লে করব, এটা কিন্তু পসিবল। বাট ইনসার্ট হবে কত ডাটা সেটার কোনো লিমিট নেই, সেটাকে আবার আমাকে ডিসপ্লেও করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের সিনটেক্স ছাড়া কোনো অপশন নেই। লাইক ইমেল, আমি যখন আমার ইমেইলে আছি, অলওয়েজ একটু খেয়াল করেন কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, সাবজেক্টটা কি, আর কখন এসেছে। এটা কিন্তু প্রতিটা ইমেলের জন্য চেঞ্জ হচ্ছে বা ডাইনামিক, তাই কি না? সো একই লোক আমাকে 10বার ইমেল পাঠাতে পারে, বাট সাবজেক্টটাও সেম হতে পারে, আবার নাও হতে পারে, বাট ভেতরের ডাটাগুলো কিন্তু ভিন্ন, টাইমটা কিন্তু অলওয়েজ ডিফারেন্ট। সে কিন্তু নাম, সাবজেক্ট এবং টাইমই অলওয়েজ ডিসপ্লে করছে, তাই কি না? একবার নাম, আরেকবার অন্য কিছু, সেগুলো কি ডিসপ্লে করছে? কোডের ভেতরে সেটা ফিক্স করা আছে। আর প্রতিটা ইমেল যখন আমার কাছে আসছে, তখন কি এই জিমেলের কোডাররা আমার জন্য কি কোড লিখে দিচ্ছে? এটা কি পসিবল? এত ইউজারের এত ইমেল ম্যানেজ করা সম্ভব না। ডেফিনেটলি এমন কোনো একটা মেকানিজম এখানে ডেভেলপ করা আছে যার মাধ্যমে খুব সহজেই যত ডাটাই আসুক না কেন সে ডিসপ্লে করে দিতে পারবে। সো একই কাজ, সেম কাজ অথবা সিমিলার কাজ, সেম, লাইক আমাকে 10বার 1 প্রিন্ট করতে বলা হয়েছে, সেম ডেটা না? আমাকে 10বার 10টা ডিফারেন্ট ভ্যালু প্রিন্ট করতে বলা হয়েছে, সেই কাজগুলো আমি কিভাবে করব? লাইক আমি 10টার জন্য ঠিক আছে, আমি পারবো। যদি 100 হয় একটু কঠিন হবে, যদি 10,000 হয়, যদি 10 লাখ হয় কঠিন, রাইট? রিয়েলি ভেরি ডিফিকাল্ট। সো এর জন্যই দরকার পড়বে কি আপনার এমন একটা প্রোগ্রামিং সিনট্যাক্সের যার মাধ্যমে আপনি যে কোনো সাইজের ডাটাই হ্যান্ডেল করতে পারেন, রাইট? এটাকে ডাটা হ্যান্ডেল করতে বলা হচ্ছে, অলওয়েজ যে প্রিন্ট করানোর জন্য ইউজ হবে সেটা কিন্তু না, হ্যান্ডেল করার জন্য আমি বলছি। ওকে, তো পিএইচপি তে লুপ আছে মূলত 4টা। কি কি লুপ আছে? ফর, while, do while আর for each। তাহলে কি কি আছে? ফর, while, do while আর for each। সো আমার টোটাল লুপের সংখ্যা 4। সো আমি যখন এই 4টা লুপ নিয়ে আলোচনা করছি, এই 4টা লুপের কাজ কি বা কে কিভাবে কাজ করে তার উপরে একটু আর কি ফোকাস করব এখন। আরেকটা বিষয় একটু বলে রাখি, লুপের ক্ষেত্রে অলওয়েজ যদি আমাকে বলা হয় যে একই কাজ বা একই ধরনের কাজ রিপিটেডলি আপনাকে করতে হবে, তখন কিন্তু আপনার কিছু কোশ্চিন এর সলিউশন জেনে রাখা জরুরি, তাই না? যে আপনাকে বলা হলো আপনি ঘুরতে থাকেন, ঠিক আছে? ঘুরতে থাকেন, ঘুরবো কোন দিক দিয়ে সেটা তো আমাকে আগে জানতে হবে, তাই না? যে আমি ঘুরবো সেটা তো আমাকে জানতে হবে। তো তারপরে না আমি ঘোরা শুরু করব, স্টার্ট হবে কোথা থেকে?
আমি কি সারা জীবন ধরে ঘুরবো? আমাকে থামতে হবে। এবং ঘোরার জন্য আমি কি লেফট টার্ন করে ঘুরবো নাকি রাইট টার্নে ঘুরবো সেটা আমাকে বলে দিতে হবে। আমি আস্তে ঘুরবো না জোরে ঘুরবো সেটাও আমাকে বলে দিতে হবে। সো বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আমার জানা দরকার যদি আমি লুপের ইউজ করতে চাই। সো লুপ মূলত তিনটা মেজর ইস্যু নিয়ে কাজ করে। প্রথমত তার ব্লক, কাকে নিয়ে এসে ঘুরবে, কত দূর বা কি নিয়ে এসে ঘুরবে, শুরু করবে কোথা থেকে, শেষ হবে কোথায় গিয়ে, এবং শেষে যেটা থাকে যে কিভাবে ঘুরবে, সামনের দিক দিয়ে, পেছনের দিক দিয়ে, রাইটে, লেফটে, কিভাবে। বোঝা যাচ্ছে? তো ফর লুপ মূলত তিনটা বা এই চারটা যে বিষয় আছে সবগুলো নিয়েই কাজ করে। সো ফর নিয়ে যদি আমি আগাই, আমি ফর নিয়ে আগাচ্ছি। ফরের ফার্স্টে থাকে আই, যেটাকে ইনিশিয়ালাইজেশন বলি। 2 নম্বর হচ্ছে কন্ডিশন, 2 কি কন্ডিশন, আর 3 হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। বুঝতে পেরেছি? তাহলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এই তিনটে বিষয় আমরা জানলাম, ঠিক না? আবার বলছি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো কোনো একটা লুপ ঘোরানোর জন্য চারটা জিনিস। 1 নম্বর হচ্ছে ব্লক, 2 নম্বর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, 3 নম্বর হচ্ছে কন্ডিশন, আর 4 হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আমি পেছনের দিকে ঘুরবো নাকি সামনের দিক দিয়ে ঘুরবো, এবং কখন কিভাবে ঘুরবো সেটাও কিন্তু মেনশন করা সম্ভব। চিৎকার হচ্ছে? বাইরে চিৎকার হচ্ছে? দেলোয়ার? আচ্ছা, তো যদি প্রপার ওয়েতে যাই, আমি এখান থেকে $i, এটা ইনিশিয়াল ভ্যালু, $i লেস ইকুয়াল 10, এটা কন্ডিশন, আমি 10 পর্যন্ত যাব, এবং $i প্লাস প্লাস, আমি 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করে যাই, এক এক করে যাই, ওই যে গতদিন শেখালাম না ইনক্রিমেন্ট, বোঝা যাচ্ছে? তাহলে আমার কি হবে, আয়ের ভ্যালু এক এক করে বাড়বে, এবং এই লুপটা কয়বার ঘুরবে আকিব? 10 বার ঘুরবে, রাইট? শুরু হবে কোথা থেকে? 1 থেকে, শেষ হবে কোথায় গিয়ে? 10-এ গিয়ে আয়ের ভ্যালু। সো ইউসুফ, আমি যদি এখানে এরকম করি, বিয়াত্তর লাইন ব্রেক, তাই না? একটু খেয়াল করেন যে 1 ডট সে নিচ্ছে না, কারণ নাম্বারের পর কি ফ্র্যাকশন থাকে না, সেটা কিন্তু সে পাচ্ছে না। বলে আমি 1টাকে এখানে দিয়ে দিই, এবং এই কোডটাকে রান করায় আউটপুট কত আসবে? 1 আসবে 10 বার। কিভাবে? পাশাপাশি, নিচে নিচে। ভেরি নাইস। লুপ না? দেখেন 10 বার 1 প্রিন্ট হয়েছে। ওকে, তো বেসিক্যালি কি হচ্ছিল এখানে আমি 1 প্রিন্ট করে দিয়েছি। 1 প্রিন্ট না করে আমি যদি বলতাম যে $i প্রিন্ট হও, তাহলে কি হতো? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হতো। বেসিক্যালি এই লুপ 10 বার ঘুরবে কেন?
স্টার্টিংটা বলেছি 1, এন্ডিংটা বলেছি কত 10, এবং i এর ভ্যালু প্রত্যেকটা ইটারেশনে এক এক করে যোগ করছি। সো ফার্স্ট টাইম i এর ভ্যালু কত আছে 1, তারপরে কন্ডিশন চেকিং হয়েছে, কন্ডিশন কি ট্রু অর ফলস, কন্ডিশন ট্রু, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট i এর মধ্যে কত আছে 1, পোস্ট ইনক্রিমেন্ট হলে কি 1 থাকে না, 1 থাকে, সো 1 প্রিন্ট হবে। তারপরে ইটারেট হয়ে যখন এখানে আসবে তখন i এর ভ্যালু কত হয়ে গেছে 2, রাইট? সো সে চেক করতে থাকবে এবং লুপিং করতে থাকবে যতক্ষণ না কন্ডিশন ফলস হচ্ছে। যদি কন্ডিশন ফলস হয়ে যায়, মনে করেন এখন আমার i এর ইনিশিয়াল ভ্যালু 10 এবং লেস ইকুয়াল 10 বলা হচ্ছে, আউটপুট কি হবে হিমেল, আউটপুট কি হবে, কি প্রিন্ট করবে জাস্ট 10। ওকে, আমার একবারই প্রিন্ট হবে এবং সেটা হবে শুধুমাত্র 10, কারণ লুপ কয়বার ঘুরবে একবারই, কারণ পরের বার তো 11 হয়ে গেছে, আর 11 হওয়াতে কন্ডিশন কি হয়ে গেছে ফলস। আমরা বুঝতে পারছি সবাই? নাইস, বড় করে দেবো অপশনস, ফন্ট এন্ড কালার্স, ফার্স্ট টাইম ইনক্রিমেন্ট হওয়ার পরে তখন যখন আবার যে লুপ হয়, মানে ওই ভ্যালুটা আছে মানে কোন ভ্যালুর সাথে যোগ হয় সেকেন্ড টাইম, মানে বারবার যে লুপ হয়, লুপ হওয়ার পরে মানে ভ্যালুটা গিয়ে মানে কিভাবে ইনক্রিমেন্ট হয়। এই যে i এর মান যোগ হতে থাকে, সে ইনিশিয়াল ভ্যালুতে যায় না কখনো, ফার্স্ট টাইমই ইনিশিয়ালে আসে, তারপর i কন্ডিশন চেক করে, যদি ট্রু হয় মানে পোস্ট ইনক্রিমেন্টে যায়, দেন i এর ভ্যালু কত ছিল 1, 1 এর সাথে এক যোগ হয়ে কত হচ্ছে 2, সো 2টা প্রথমে এখানে চলে আসে, সো 2 চেক করে, দেন 3 চেক করে, 4 চেক করে, দেন ফাইনালি যদি ব্রেক করে, কখন ব্রেক করবে কন্ডিশন ফলস হলে, একবারই নেবে, আদারওয়াইজ প্রতিবার যদি নিতে যায় ইনিশিয়াল ভ্যালুই তো 1 হয়ে যাবে, রাইট? আচ্ছা, আমি যাকে বলবো সে বলবে সোহেল, সোহেল না সুমন, আউটপুট কি হবে? চেন হবে, সৌদের পাশে আউটপুট কত হবে? চলতেই থাকবে, রাইট? থামবে না, এটা থামবে না, ইনফিনিট লুপে পড়ে যাবে। কন্ডিশন কি বলা হচ্ছে? i greater equal 10, মানে i যদি greater equal 10 হয় তাহলে কি হবে, এই লুপ চলতে থাকবে, i এর ভ্যালু greater equal 10 ফার্স্ট টাইম চললো, রাইট? i এর ভ্যালু কত হয়ে গেছে 11, দেন 11 greater equal 10 চলবে না, 12, 13, 14, 15, ব্রেক করার কোনো স্কোপ আছে এখানে নেই, তো থামবে না কখনো, বিষয়টা বোঝা যাচ্ছে? সো এটা ইনফিনিট লুপে পড়ে যাবে, সো খেয়াল রাখতে হবে লুপ যেন কখনো ইনফিনিট না হয়, ব্রাউজার হ্যাং হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? ওকে, আমরা সতর্ক থেকে বুঝলাম। নাও এবার আমি কাকে বলি আপনি একটু বলেন। আমি 100 থেকে 70 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 100 থেকে 100 to 70, আমি আসতে চাচ্ছি 100 থেকে 70 পর্যন্ত। initial value for the 100 or I less than or equal ইনিশিয়াল ভ্যালু 100, i less than or equal 70 less than or equal 70, I minus x i কে মাইনাস করে দিতে হবে, হ্যাঁ 100 থেকে 70। জায়েদ কাজ করবে? আলিফ যা বলেছে করবে,
তুনচুঙ্গা কাজ করবে? হুম লুপে কি ঢুকবে? লুপে তো ঢুকবে না। হ্যাঁ, আমার লুপে ঢুকতে হলে না কন্ডিশন ট্রু হতে হবে। সো প্রথমবারই ফলস করবে, রাইট? গ্রেটার দেন হতে হবে, গ্রেটার দেন হতে হবে, কারণ আমি তো আয়ের মান এক এক করে কমাচ্ছি। সো সে কোনো এক সময় 70-এর নিচে চলে আসবে এবং লুপ ব্রেক হয়ে যাবে। সো আমি 100 to 70 পাচ্ছি, রাইট? সো যে কোনো রেঞ্জ যে কোনো ভাবেই করা যাচ্ছে। তার মানে আমি পজিটিভ এন্ডেও যেতে পারি, আমি নেগেটিভ এন্ডেও যেতে পারি। এখন কাকে বলি, আমি 100 থেকে 70 পর্যন্ত যেতে চাচ্ছি, বাট আমি অড ভ্যালু গুলো দেখতে চাচ্ছি। দুই দিয়ে ভাগ করে দেব। if I divided to আচ্ছা ইকো আইডি কে প্রিন্ট করে দেব, এটা আর কি ঠিক আছে? মডুলাস, আপনি বলেছেন মডুলাস। আর কেউ? টু দেয়া যাবে না। মড ইকুয়াল ইকুয়াল 0 দিলে হয়ে যাবে ইভেন, আর 1 হলে অড। হ্যাঁ, 100 কে 2 দিয়ে মড করলে কি শূন্য না? 99 কে 1, আমি অড দেখতে চেয়েছি, সো 1 হতে হবে। আপনি ডিভাইডেড বলেছেন, ডিভাইডেডটা অ্যাকচুয়ালি ভাগ করে ফেলে, আমার দরকার কি ভাগ শেষ, তাহলে আমাকে ইউজ করতে হবে কি মডুলাস। সো আমি 2 দিয়ে মড করছি, যদি 1 হয় দেন অড ভ্যালু বের হবে। সো এখন আমরা অড ভ্যালু গুলো দেখতে পাচ্ছি। তো সিমিলার ভাবে আমি কি ইভেন ভ্যালু গুলো দেখতে চাইতে পারি, এবং ইভেন এভাবেও বের করা যাবে। ইভেন বের করতে হলে শুধু কি করতে হবে? 2 না 0? 0 করতে হবে। সো আমি ইভেন ভ্যালু গুলো দেখতে পাচ্ছি। তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, রাইট? যে কোনো দিকেই আমরা কিন্তু যেতে পারি লুপের মাধ্যমে, তাই কি না? আচ্ছা, ফর লুপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? লোকেশন এটা দেনে হবে টেবিল ডেটা দিয়ে দাও। টেবিল ডেটা হচ্ছে কন্ট্যাক্ট টেবিল, তো এখান থেকে দিয়ে দিচ্ছি, নাকি এটা এখানে নিয়ে যাবেন ডেটা। এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা লোকেশন লিখে দেবো। লোকেশন তো হচ্ছে অ্যাড্রেসটা আমাদের ব্ল্যাঙ্ক আমাদের দরকার নেই। লোকেশন তো ব্ল্যাঙ্ক না, লোকেশনে কেন লোকেশনটা দরকার। মডিফাই করতে থেকে সারা 71% আসছে। হ্যাঁ, 70 তো আবার অড ভ্যালু, তাই না? মানে ইভেন ভ্যালু। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের পরবর্তী যে লুপ গুলো আছে,
পরবর্তী লুপগুলো একটু আমরা দেখি, পরবর্তী লুপের সিনট্যাক্সটা নিয়ে একটু কথা বলি। পরবর্তী লুপ সিনট্যাক্সে আমরা যে বিষয়গুলো দেখব তার মধ্যে আছে হোয়াইল লুপ। হ্যাঁ, হোয়াইল লুপ, এখানেও ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট সবই থাকে। তো আমি ইনিশিয়ালাইজেশনটা শুরুতে হয় এর, লাইক ইনিশিয়াল ভ্যালু 1, while মাঝে কি বসবে, কন্ডিশন $i less equal 10, then print $i dot beer code, ঠিক আছে। দেন সবার শেষে যখন লুপ শেষ করে বের হচ্ছে $i প্লাস প্লাস অর মাইনাস মাইনাস, আমার এখান থেকে প্রিন্ট হবে কি 1 থেকে 10 পর্যন্ত, রাইট? এখান থেকে প্রিন্ট হবে কি 1 থেকে 10, ক্লিয়ার? এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। তো কাজ কি, ইনিশিয়াল ভ্যালু উপরে এখানে আর বারবার আর রিপিট হবে না, আয়ের মান নিয়ে আসবে, প্রিন্ট হবে, ইনক্রিমেন্ট হবে, চেক হবে, ইনক্রিমেন্ট হবে, চেক হবে, প্রিন্ট হবে, ইনক্রিমেন্ট হবে, চেক হবে, প্রিন্ট হবে। যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে তখন আর ঢুকবে না। এখন শোন না, কি প্রিন্ট হবে? একবারও আসবে না, কিছুই হবে না, রাইট? কারণ কন্ডিশনে কি ফলস, রাইট? সো আউটপুটে কিছুই দেখা যাবে না। এখন কন্ডিশন যদি আমাকে ট্রু করতে হয়, যদি আমি এখানে, এখন কি হবে না, কিছু একটা হবে। সো প্রিয়া কি হবে? এখন কি হবে? হ্যাঁ, কি আসবে? তিরিশ পর্যন্ত হবে। হ্যাঁ, 15 থেকে 30 পর্যন্ত আসবে, ঠিক আছে? 15 থেকে 30 পর্যন্ত এখানে আসবে। সো বেসিক্যালি আমরা যেটা দেখছিলাম যে ওই ফর লুপ আর হোয়াইল লুপ সিনট্যাক্স গুলো শুধু একটু এদিক সেদিক, কাজ কি সেম না? কাজ এক্স্যাক্টলি সেম। ওখানে এক লাইনে সবকিছু ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আর এখানে সেটা এক লাইনে নেই। উপরে ইনিশিয়ালাইজেশন, এক জায়গায় কন্ডিশন, শেষে এসে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। সো ফর লুপের অ্যাডভান্টেজ হচ্ছে যদি নেস্টিং এ প্রয়োজন পড়ে কখনো লুপের মধ্যে লুপ, যেমন আপনারা দেখে থাকেন না, কমেন্টস, রিকমেন্টস, রিপ্লাই, 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 ওখানে কিন্তু নেস্টেড লুপের প্রয়োজন পড়ে। আর নর্মালি আমরা যখন কোনো ডেটা ডিসপ্লে করাই লাইক ইমেল, সেখানে কোনো নেস্টিং নেই। সো নেস্টিং এর জন্য ওখানে ফর লুপ খুব অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে, বাট এই হোয়াইল লুপ দিয়ে নেস্টিং করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ডু হোয়াইল লুপ ডিফিকাল্ট, আবার ফর ইচ লুপ দিয়ে নেস্টিং করা যায়। ওকে, সো পার্থক্যটা হচ্ছে ওখানেই, বাট কাজের ধরন বরণ কি সব সেম। আবার হোয়াইল অনেক সময় যখন আমরা কিছুদিন পরে যখন ডেটাবেজ অ্যাক্সেস করে কাজ করব, তখন হোয়াইলের কিন্তু ইনিশিয়াল ভ্যালু আর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট তখন প্রয়োজন পড়বে না। সো একটু ডিফারেন্ট ভাবে হোয়াইলকে, ডু হোয়াইলকে কিন্তু লেখা যায়। সো আমরা আপাতত যতটুকু দেখছি হোয়াইল ঠিক এভাবে। আমরা ফর এর নিয়ে যে দুইটা প্র্যাকটিস করেছি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, হোয়াইল দিয়ে সেটা আমরা করে ফেলি। সো ফর লুপের সিনট্যাক্সটা লিখি, হোয়াইল লুপের সিনট্যাক্সটা লিখি, এবং একই কাজ 4 বার করি, যে ছোট থেকে বড় প্রিন্ট করি, বড় থেকে ছোট প্রিন্ট করি, ছোট থেকে বড় অড ভ্যালু, ছোট বড় থেকে ছোট ইভেন ভ্যালু, এভাবে বের করে প্র্যাকটিস করি, যাতে হোয়াইল এবং ফর এর কোনো প্রবলেম না থাকে। আমি সিনট্যাক্স আপনাদের লিখতে বলছি এখন।
ওকে, সবাই একটু খেয়াল করি। আমরা হোয়াইল লুপ সম্পর্কে দেখছিলাম। আমরা হোয়াইলে প্রিন্টটা যদি দেখি, হোয়াইলের আউটপুট রাইট ঠিক এভাবে কাজ করছে। ডু হোয়াইলটা নিয়ে কথা বলবো এখন। ইনিশিয়ালাইজেশন কোথায় হয়? উপরে। তারপরে লিখতে হয় কি ডু, দেন ব্লক স্টার্ট। ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে, দেন ডু, তারপরে স্টার্ট হয় আর কি ব্লক। এরপর আসবে কি, আমি কি করতে চাচ্ছি, কি আমার এই ব্লকের মধ্যে থাকা দরকার, কাকে আমি এক্সিকিউট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি আয়ের মানকে ইকো করতে চাচ্ছি। আয়ের মানকে আমি ইকো করতে চাচ্ছি। এরপর ডলার আই কে আমি যা করতে চাই, বাড়াবো না কমাবো সেটা আমার হাতে। আমি লাইক বাড়াতেই চাচ্ছি, আমি 10 পর্যন্তই প্রিন্ট করব। কন্ডিশনটা কোথায় গেল? কন্ডিশন দেওয়ার কোনো জায়গা আছে? এখন পর্যন্ত নেই। কন্ডিশন হবে মূলত এই কার্লি শেষের নিচে। কি বসবে কন্ডিশন? ডলার আই লেস ইকুয়াল 10। ঠিক আছে, ডলার আই লেস ইকুয়াল 10। সো I equal 1, do then condition echo, then I plus plus while condition block. তো এখানে একটা স্পেশাল কেস আছে যে প্রথমবার কোনো প্রকার চেকিং ছাড়াই কিন্তু আমরা ঢুকছি। কোনো প্রকার চেকিং আছে এখানে? নেই। সো ফার্স্ট টাইম আমার এটা এখানে আসবেই এবং প্রিন্ট হবেই। সো আমি যদি চেক করি, আমার এখন প্রিন্ট হবে কত? 1 থেকে 10। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করছি। সো এর পরের কাজটা কি হবে? যদি এরকম কিছু একটা হয়, 11টা প্রিন্ট হবে, বাট লুপিং হবে না। আগের বার কি ছিল? কন্ডিশন ফলস হলে সেটা লুপেই ঢুকতো না, বাট এখন লুপে একবার ঢুকবে, প্রথমবার কোনো প্রকার কন্ডিশন চেকিং ছাড়াই, দ্বিতীয়বার থেকে সেটা কন্ডিশন চেক করার মাধ্যমে রিপিট হবে। সো লেটস চেক। রাইট, কন্ডিশন ফলস, বাট একবার কিন্তু আমরা লুপের মধ্যে ঢুকছি। সো কখনো কখনো দেখা যাবে যে কোনো একটা পার্টিকুলার ব্লক একবার এক্সিকিউট ম্যান্ডেটরি, তারপর থেকে কন্ডিশন চেকিং, তখন ইউজ হবে কি ডু হোয়াইল। বাকি সকল কেসে কন্ডিশন মিট করেই লুপিং হয়। রাইট, ফর হোয়াইল দুইটা কেসেই কি কন্ডিশন ট্রু হলেই না লুপিং হবে, আদারওয়াইজ লুপিং হবে না। ওকে, আচ্ছা, এটা ছিল বেসিক্যালি বিট স্পেশাল টাইপ। আর স্পেশাল টাইপের লুপ গুলো নিয়ে আমরা স্পেশাল কিছু অ্যাকশন এক্সিকিউট করব আর কি। এর পরের যে লুপটা আসে ফর ইচ লুপ, এটা স্পেশাল পিএসপি তে স্পেশাল আর কি। এই লুপটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নেই, জাভাতে ইন্ট্রোডিউস হয়েছে। ফর ইচ লুপটা মূলত কাজ করে অ্যারে নিয়ে, আর আমরা কিন্তু অ্যারে সম্পর্কে কিছুই জানি না। অ্যারে ছাড়া ফর ইচ লুপ সম্পর্কে কোনো কথাই বলা যাবে না বা সম্ভব নয়। ওকে, সো অ্যারে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, অ্যারে আলোচনা হলেই না আমরা পরবর্তীতে ফর ইচ লুপটাকে আলোচনায় নিয়ে আসতে পারবো। সো ফার্স্টে আমরা আলোচনা করব কি দিয়ে? অ্যারে দিয়ে। বা অ্যারে কি সেটা আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা জানি হোয়াট ইজ অ্যারে। অ্যারে কি? আবার
ভেরিয়েবল না নিয়ে একটা ভেরিয়েবল করে অনেকগুলো ডাটা ইন্ডেক্স থেকে বলবো। ওকে, অ্যারেটা বলছিলাম স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি আর ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। রিপিট করছি, অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি বাট ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। ওকে, একটা নাম বাট একাধিক ভ্যালু সে ধারণ করবে তার ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে, রাইট? ভেরিয়েবল ছিল একটা নাম একটাই ভ্যালু, আর ওখানে অ্যারেতে একটা নাম একাধিক ভ্যালু। ক্লিয়ার? সো স্পেশাল টাইপের ভেরিয়েবলের কথা বলছি। অ্যারে ডিক্লেয়ার করে নিতে হয়, দেন অ্যারে টাইপ আছে। অ্যারেতে কিন্তু টাইপ আছে। আমরা যদি একটু স্ক্র্যাচ করি যে আমরা ভ্যালু কিভাবে নিব বা ভ্যালু কিভাবে আসবে, মনে করেন যে আমার এটা যদি হয় মেমোরি, মেমোরিতে যদি কোনো আমরা যদি কোথাও কোনো প্রোগ্রামিং স্টার্ট করি এবং অ্যারে ডিক্লেয়ার করি, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি, আমি অ্যারে ডিক্লেয়ার করছি ডলার ডাটা ইকুয়াল অ্যারে। ঠিক আছে, আমি ডাটা অ্যারে তৈরি করছি। সে কি করবে, এখানে মেমোরির মধ্যে অ্যাবনর্মাল বিহেভ করছে। দেখেন, যখন আমি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করব ডলার ডাটা ইকুয়াল অ্যারে, ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার হবে। যদি হয় আমার মেমোরি লোকেশন এইটা, মেমোরি লোকেশনের মধ্যে সে ডাটা নামে একটা লোকেশন সেট করে ফেলবে, রাইট? যদি আমি বলি দিস 10 20, সে দুইটা ভ্যালু স্টোর করবে ডাটা অ্যারের মধ্যে ওই পার্টিকুলার লোকেশনে। লোকেশনটার নাম কি 10, তার দুইটা ইন্ডেক্স বানাবে সে 0 আর 1। অ্যারেতে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে এবং এটা সিরিয়াল অনুযায়ী আগায়। এগুলোকে আমরা ইন্ডেক্স বা অফসেট বলে থাকি। ওকে, সো 0 তম ইন্ডেক্সে কি থাকবে 10 আর 1 ইন্ডেক্সে থাকবে 20। যদি আমার ভ্যালু বাড়ে ইন্ডেক্সের সংখ্যা বাড়বে। লিমিট কতদূর যাবে সেটা আমার উপরে নির্ভর করবে, আমি আমার অ্যারেতে কত ভ্যালু রাখতে চাচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? ভেরি সিম্পল। অ্যারে কি? স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি। হ্যাঁ লিমা বলো। হ্যাঁ হ্যাঁ, যে আমার একটা অ্যারে ডিক্লেয়ার হচ্ছে, মেমোরি তো সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী কাজ হচ্ছে, রাইট? এই কাজটা কখন হবে? এটা কিন্তু যখন আমি কোড লিখছি সঙ্গে সঙ্গে যে মেমোরিতে ডাটা যাচ্ছে তেমন কিছু না। কোড লেখার সঙ্গে সঙ্গেই মেমোরি এক্সিকিউট হয় না। মেমোরি এক্সিকিউট হয় কখন? যখন কোডটা রান করে, রাইট? কোডটা যখন রান করবে, এই লাইনটা যখন এক্সিকিউট হবে, মেমোরির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা যার নাম বলে দেবে সে ডাটা, এবং সেখানে দুটো ইন্ডেক্স ক্রিয়েট করে 0 ইন্ডেক্সে 10 আর 1 ইন্ডেক্সে 20 রেখে দেবে।
এই ভ্যালুটা যদি আমি পরবর্তীতে পিক করতে চাই, যেমন রাখা আছে দুইটা ভ্যালু, আমি একটা ভ্যালু চাচ্ছি, ডলার ডাটা ইন্ডেক্স হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা জানি, রাইট? যদি বলি টু কোনো ইন্ডেক্স আছে, আনডিফাইন্ড ইন্ডেক্স বলে দেবে। বাট যদি আমি বলি 1, তখন এখানে আউটপুট আসবে কত? 10 20। মাথা চুলকাচ্ছে। Okay. তাহলে আমরা কিন্তু কিছুটা হলেও অল্প বিস্তর বুঝতে পারছি, তাই না, যে অ্যারে বিষয়টা কি। কারণ আমি যার পরে যাকেই নিয়ে আসছি তাকেই বলছি এটা ছাড়া প্রোগ্রামিং হবে না। আসলেই তাই, যে কাউকে ছাড়া কিন্তু প্রোগ্রামিং হবে না। সো আমি যে ডাটা ইনপুট দিব তখনও অ্যারে লাগবে, আমি ডাটা নিব, অনেকগুলো ডাটা রিসিভ করে ডাটা নিয়ে কাজ করব, তখনও অ্যারের দরকার পড়বে। অ্যারে ছাড়া কোনো ওয়ে নেই। ওকে, সো নেক্সট ডে পুরো আলোচনাটা থাকবে বেসড অন অ্যারে, দেন ফর ইচ লুপের আলোচনা আসবে, ইনপুট থেকে পোস্ট দেয়া হবে যে আমি কিভাবে ইউজার ইনপুট দিতে পারি। ঠিক আছে, আমি কিভাবে ইউজার ইনপুট নিতে পারি, আমরা দিব আর সিস্টেম নেবে, সেটা দিয়ে অপারেশন করবে, রাইট? তো ছোট ছোট ডাইনামিক কনসেপ্ট আমরা নেক্সট ডে থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ফোকাস করি, আর যার ফ্রেন্ডরা আসে নাই তাদেরকে অবশ্যই জানাই যে ক্লাস একদিক থেকে চলে যাচ্ছে, 2 হচ্ছে চান্স আছে যে কোনো সময় তার ভর্তি ক্যান্সেল হওয়ার। কারণ হচ্ছে ইনস্ট্যান্ট যেটা হবে, তারা আসবে, একটা অ্যাটেন্ডেন্স নিয়ে যাবে এবং বলবে আমাদের যে এদেরকে রাখো, বাকিদের হ্যাঁ, ঠিক আছে, নেই কখন লিখবো? ভিডিও দেখেন, প্রচুর বাংলা ভিডিও আমারই আছে, অনলাইনে খুঁজে পাবেন। হ্যাঁ, কোডিগনেটর বাংলা ট্রেনিং দিয়ে সার্চ দিলে প্রথম 10টা আমারই। ওকে, সেগুলো দেখেন। ল্যারাভেল খুঁজে পাবেন, বেসিক পিএসপি খুঁজে পাবেন। ওকে, সো ভিডিও দেখে দেখে করেন, ওকে, প্র্যাকটিস করেন, শিখে যাবেন। এটা সময় নেই আর কি। আমাকে একবার অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম, বেসিক্যালি ইন্টারমিডিয়েটের যে বইটা আছে না কম্পিউটারের উপরে, ওইটা লেখার দায়িত্ব দিয়েছিল, পরে আমি সারেন্ডার করে দিয়েছি 2-4-5 পেজ লেখার পর। আমার দ্বারা সম্ভব না, আমি লিখতে পারবো না, বুঝতে পেরেছেন, আমি লিখতে পারবো না। বাট পাইলট প্রোগ্রাম ছিল, ওটা বলা হয়েছিল যে এই বইটা লেখার পর আরো বেশ কিছু বই লিখতে হবে। বাট এক হচ্ছে যে সময় অত্যন্ত ডিফিকাল্ট, হ্যাঁ, টাইম বের করে ধরে ধরে বইগুলো লিখা। অনেকে হয়তো লিখেছে কাট কপি পেস্ট, বাট আমার দ্বারা সম্ভব হতো না ওইটা, এই কারণে আমি ছেড়ে দিয়েছি।